আসসালামু আলাইকুম। ডাক্তারের পক্ষ থেকে আবার আপনাদের কাছে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা প্রথমবার মতো আমাদের প্রোগ্রামটি দেখছেন তাদের জন্য বলছি, আপনারা দেখছেন আস্ক ডাক্তারও। আমরা প্রতিনিয়তই এই প্রোগ্রামটি করে থাকি, যেখানে অত্যন্ত অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তাররা আমাদের সাথে আলোচনায় জয়েন করেন। আমরা আলোচনা করি ডিফারেন্ট হেলথ টপিক নিয়ে। একটাই উদ্দেশ্য, আপনাদের কাছে নির্ভরযোগ্য ঠিক স্বাস্থ্য তথ্যগুলো পৌঁছে দেওয়া, যাতে আপনি প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারেন, সুস্থ থাকতে পারেন। আজকে আমার সাথে এরকমই একটা আলোচনায় আছেন ডক্টর রিফাত তাহের। উনি 12 বছরের বেশি সময় ধরে একজন শিশুরোগ বিশেষজ্ঞ। শুধু তা নয়, ফ্রন্টলাইনে থেকে কোভিডের লড়াই করে যাচ্ছেন এই পুরো বছরটা জুড়ে। এই মুহূর্তে উনি কুর্মিটোলা জেনারেল হসপিটালে কর্মরত আছেন, আবার ডাক্তারতেও অনলাইন কনসালটেশনের জন্য অ্যাভেলেবল আছেন। আজকে উনি যে টপিকটা নিয়ে কথা বলবেন সেটা হচ্ছে শীতকালে শিশুদের যত্ন। যারা আমাদের সাথে দেখছেন বাবা মা, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এই আলোচনাটা থেকে। সুতরাং আমি আর একটু সময় ক্ষেপণ না করে আমি ডিরেক্ট ওনার কাছে চলে যাচ্ছি। প্রথমেই ডক্টর রিফাত তাহের, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সময়ের জন্য। আপনি কেমন আছেন সেটা আগে বলুন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ডাক্তারকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকদের জন্য শুভরাত্রি, এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। না, আসলেই আপনাকে আমন্ত্রণ জানানোর সুযোগটা পেয়েও আমরা আসলে হ্যাপি, কারণ আমরা চাই যে আপনারা অনেক সেবা দেন মানুষদেরকে, কিন্তু একসাথে অনেককে যদি আপনাদের ইনফরমেশনগুলো, আপনাদের নলেজগুলো শেয়ার করতে পারেন, আমার মনে হয় যে আপনাদের জন্য ইজি হবে একসাথে অনেকের কাছে পৌঁছে দেওয়া। আবার মানুষের জন্য ইজি হবে যে একটা সঠিক সোর্স থেকে ঠিক ইনফরমেশনগুলো জেনে একটা সুস্থ লাইফ লিড করা। এই জন্যই আসলে আমাদের এই আয়োজনগুলো। তো চলুন আমরা ডিরেক্ট আজকে আলোচনায় চলে যাই। প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করব যে এই যে শীতকালে শিশুর যত্ন, আসলে কিভাবে আমাদের এটা চিন্তা করা উচিত? শীতকালে শিশুর যত্নটা কিরকম হওয়া উচিত? আপনি যদি বয়স ভেদে আমাদের যারা দেখছেন তাদের জন্য একটু বলতেন। আচ্ছা, বয়স ভেদে শীতকালে শিশুর যত্ন। প্রথমেই আমি শুরু করতে চাই নবজাতক শিশুদের নিয়ে। শীতকাল চলে এসেছে, অলরেডি করোনার প্রকোপও বাড়ছে। এই মুহূর্তে বাবা মারা খুবই কনসার্ন বাচ্চাদের যত্নের ব্যাপারে। বিশেষ করে শীতকালে যখন একটা বাচ্চা জন্ম নেয়, সেই বাচ্চার ব্যাপারে বাবা মা আরো বেশি কনসার্ন, কারণ ছোট বাচ্চা, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার শীতে তার ঠান্ডা না লেগে যায়, এটা নিয়ে বাবা মারা খুবই কনসার্ন থাকে। সেজন্য আমি নবজাতক দিয়ে শুরু করব প্রথমে, যে নবজাতক একটা বাচ্চা জন্ম নেওয়ার পর কিভাবে বাবা মা তার যত্ন নিতে পারেন। আমাদের আমরা যেটা বলি যে শিশু জন্মের 5 থেকে 6 ঘন্টার মধ্যে পরিষ্কার কাপড় দিয়ে প্রথমেই শিশুটাকে পরিষ্কার করে ফেলতে হবে। বাচ্চা, আপনি জানেন, বাচ্চা জন্মের পর বাচ্চা মায়ের পেট থেকে এমনিওটিক ফ্লুইড বা ব্লাড ক্লট অনেক কিছুই একসাথে বের হয়ে চলে আসে শিশুর সাথে। প্রথমে যেটা করতে হবে, বাচ্চাটাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করে ক্লিন করে একটা কাঁথা দিয়ে বাচ্চাটাকে ভালো মতো, একটা বা দুইটা কাঁথা দিয়ে ভালো মতো বাচ্চাটাকে এমন ভাবে মোড়াতে হবে যাতে করে বাচ্চার মাথা এবং থেকে বাচ্চার পা পর্যন্ত পুরোটাই কাঁথার কাভারে থাকে। বাচ্চার শুধু মুখটা হয়তো দেখা যাবে, বাট মাথাটাও যেন কভার করা থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, মেডিকেল একটা টার্ম আছে ভার্নিক্স ক্যাজিওসা। এটার মানে হচ্ছে একটা বাচ্চা জন্মের পর খেয়াল করবেন যে একটা সাদা পাতলা একটা আঠালো টাইপের আবরণ দিয়ে বাচ্চার গায়ে লেগে থাকে একটা জিনিস, ওটাই হচ্ছে ভার্নিক্স ক্যাজিওসা। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা দিক আছে। এটা হচ্ছে বাচ্চার তাপমাত্রা রক্ষা করার ক্ষেত্রে খুবই হেল্প করে। এটা বাচ্চার টেম্পারেচার হারাতে দেয় না, বাচ্চার টেম্পারেচারটা ধরে রাখে। অনেকে যেটা করেন যে এটা ঘষে ঘষে তুলে ফেলেন, ওনারা মনে করেন এটা হয়তো কোনো ময়লা। এটা অবশ্যই তোলা যাবে না, এটা বাচ্চার জন্য উপকারী। প্রকৃতি আল্লাহ নিজেই এটা দিয়েছেন যেন বাচ্চা জন্মের পর, পৃথিবীতে আসার পর সেই জন্য টেম্পারেচারটা মেনটেন করতে পারে। সো এই ভার্নিক্স ক্যাজিওসা যেটা আমরা বলছি সাদা আবরণ, সেটা ঘষে ঘষে তোলা যাবে না। এটা 2-3 দিন পর এমনিতে নিজে নিজে চলে যাবে। এরপর ফার্স্ট যে প্রশ্নটা বাবা মা আমাদের কাছে করেন যে বাচ্চাকে কখন গোসল করাবো, আমরা বলি 72 ঘন্টা পর্যন্ত বাচ্চাকে গোসল না করানোর জন্য। নবজাতক একটা শিশুকে 72 ঘন্টার পরে থেকে, যেহেতু এখন শীতকাল, দিয়ে প্রতিদিন অথবা একদিন পর পর, যে যেভাবে চান, একদিন প্রতিদিন গোসল করানোটাই ভালো। গোসল করাবো কুসুম গরম পানি দিয়ে অবশ্যই, এবং সেটা আগে, মা গোসল করানোর আগে পানিটা
ফিল করে হাতে নিয়ে দেখতে হবে যে পানিটা কি পরিমাণ উষ্ণ, এটা কি খুব বেশি উষ্ণ হয়ে গেল কিনা বাচ্চার জন্য সেটা আগে দেখে নিবে। তারপর প্রথমে গরম পানিটা, এই ঈষৎ উষ্ণ গরম পানিটা প্রথমে বাচ্চার শরীরে দিবে, তারপর হাতে পানিটা অল্প করে নিয়ে বাচ্চার মাথায় হালকা করে ধুয়ে দিবে। আর এক্ষেত্রে আমরা গোসলটা হয়তো আরো 2-3 দিন বা 4-5 দিন পোস্টপোন করতে পারি। বাচ্চার নাভির দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি বাচ্চার নাভি থেকে কোনো দুর্গন্ধযুক্ত পদার্থ বের হয় বা দুর্গন্ধযুক্ত কোনো পুজ বের হয় বা এই ধরনের গন্ধ বের হয়, সেক্ষেত্রে আমরা নাভিটা শুকানো পর্যন্ত কয়েকদিন ওয়েট করবো, তারপর আমরা বাচ্চাকে গোসল করাবো। প্রতিদিনই গোসল করানোটা ভালো, কারণ বাচ্চারা অনেক ঘামানোর কারণে বাচ্চাদের শরীরে প্রচুর ময়লা জমে। এই ময়লা থেকে ইনফেকশন, অ্যালার্জি, র্যাশ এগুলো হতে পারে, সেজন্য প্রতিদিন গোসল করানোটা ভালো। এরপর আসি আমরা বাচ্চাদের জন্য যে প্রসাধনী গুলো ব্যবহার করি। আমরা বলি ডাক্তাররা যে জন্মের পর প্রথম 21 দিন পর্যন্ত আমরা যেন প্রসাধনী ব্যবহার না করি। এর কারণটা হলো, প্রসাধনী হিসেবে আমরা কি ব্যবহার করি? আসলে আমরা তো ইউজুয়ালি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে সরিষার তেল। মানে গ্রামাঞ্চলে বেশিরভাগ, ইভেন আমাদের শহরেও সরিষার তেল প্রচুর আমরা রোগী পাই যারা সরিষার তেল ব্যবহার করে। সরিষার তেল হচ্ছে একটা তেল যেটা চিটচিটে আঠালো, যাতে ময়লাটা প্রচুর পরিমাণে আটকে যায়। ময়লাটা আটকে যাওয়ার কারণে সেই ময়লা থেকে ইনফেকশন হতে পারে। এই ময়লা থেকে পরবর্তীতে র্যাশ, স্কিন অ্যালার্জি এগুলো হতে পারে। সেজন্য সরিষার তেল একদমই ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে রিফাইন্ড অয়েল অথবা অলিভ অয়েল। আর সবচেয়ে ভালো হয় যদি লিনোলিক অ্যাসিড নামে একটি ফ্যাটি অ্যাসিড আছে সেটা যুক্ত কোনো তেল, যেমন সূর্যমুখী তেল, এটা প্রচুর পরিমাণে আছে, আমরা এটা ব্যবহার করি। এটা ব্যবহার করা উচিত 21 দিনের পর থেকে। 21 দিন এরপর এটা লাগানোর পরে বাচ্চাটাকে আমরা গোসল করালাম। গোসল করানোর পরে একটা স্কিন সফট হওয়ার জন্য কোনো বেবি লোশন ব্যবহার করতে পারে। এখন বাজারে অনেক ধরনের বেবি লোশন অ্যাভেলেবেল আছে। সবার নিজের ইচ্ছে মতো, পছন্দ মতো বেবি লোশন গুলো ইউজ করবেন। এটা গেল বাচ্চা প্রসাধনী। তবে আমরা পাউডার ব্যবহার করাকে খুব একটু উৎসাহিত করি না, কারণ বাচ্চাদের লোমকূপ গুলোকে বন্ধ করে দেয়, সেক্ষেত্রে র্যাশ হতে পারে। সেজন্য আমরা প্রসাধনী ব্যবহারটাকে নিরুৎসাহিত করি। আর এক্ষেত্রে আরেকটা কথা, বাচ্চাদের ডাইপারের ব্যাপারটা। বাচ্চাদের দিনের বেলা ডাইপার না পরালেও চলে, তবে সন্ধ্যার পর থেকে 3-4 বার করে ডাইপার চেঞ্জ করা উচিত। কারণ আমরা ডাইপার যদি ব্যবহার না করি, ছোট বাচ্চা সে প্রস্রাব করবে, সে টয়লেট করবে, এই কথাগুলো ভেজা অবস্থা সে তার বলতে পারবে না। কথাগুলো ভেজা অবস্থা অনেক লম্বা সময় ধরে ভেজা কাঁথার মধ্যে সে শুয়ে থাকবে, এ থেকে তার ঠান্ডা লেগে যেতে পারে, ইনফেকশন হতে পারে। এই কারণে রাতের বেলাটাতে ডাইপার 3-4 বার ব্যবহার করা উচিত, এবং মা বারবার চেক করবেন যে ডাইপারটা ভিজে গেল কিনা, সেদিকে খেয়াল রাখবেন, ডাইপারটা বারবার চেঞ্জ করবেন। আর আরেকটা কোশ্চেন যেটা সবচেয়ে কমনলি আমাদের করা হয় সেটা হচ্ছে বাচ্চার চুল কখন ফেলবো, নবজাতক বাচ্চার চুল কখন ফেলবো। এটা ব্যাপারে বাবা মা খুবই কনসার্ন থাকে। এখানে ধর্মীয় কিছু ব্যাপার স্যাপার আছে, তবে আমরা অ্যাডভাইস করব যদি তীব্র শীত পড়ে বাচ্চার চুলটা না ফেলার জন্য। বাচ্চার চুলটা তীব্র শীতে ফেলবে না, এটা কারণ হচ্ছে আমাদের বাচ্চাদের মাথা একটা বিরাট অংশ, শরীরের একটা বিরাট অংশ জুড়েই মাথা থাকে। এখন যদি আমরা চুলটা ফেলে দিই, শরীরের একটা বড় অংশই অনাবৃত থেকে যাচ্ছে। এখন এর থেকে যেটা হবে, বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে। এই কারণে চুলটা না ফেলাই ভালো। 15-20 দিন পর্যন্ত আমরা চুলটা ফেলবো না। অনেকে 2-3 মাস পর্যন্ত বলে থাকেন যে শীতকালে যেন 2-3 মাস ফেলা না হয়, কিন্তু ধর্মীয় দিকটা বিবেচনা করে বাবা মা তারা নিজেরা বিবেচনা করে ঠিক করবেন যে কতদিন পর চুলটা ফেলবেন। তবে আমরা অ্যাডভাইস করি যে যত লম্বা সময় পর্যন্ত চুলটা না ফেলে থাকা যায় সেটাই ভালো। আর যদি চুল একান্তই ফেলে দেওয়া হয়, সেক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই মাথায় টুপি পরাতে হবে। তীব্র শীতের ক্ষেত্রে আমরা উলের টুপি পরাতে পারি, আর কম শীত যদি পড়ে সেক্ষেত্রে আমরা পাতলা সুতি কাপড়ের টুপিগুলো পরাবো, সাথে হাতে এবং পায়ে মোজা পরাবো। আরেকটা ব্যাপার হচ্ছে বাচ্চাদের পোশাক। যেটা হয়, শীতকাল এখন এসেছে, বাবা মারা নতুন বাচ্চা সংসারে এসেছে, অনেক উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে শীতের কাপড় কিনে ভারী উলের কাপড়, শীতের বস্ত্র নিয়ে আসেন। এটা সরাসরি বাচ্চার স্কিনে পরানো যাবে না। এটা যেটা হবে, তার একটা নবজাতক বাচ্চা, তার স্কিন খুবই সফট, খুবই নরম, খুবই সংবেদনশীল। এই অবস্থায় যদি একটা ভারী উলের কাপড় সরাসরি বাচ্চার স্কিনে
পরানো হয় সেটা যা হবে সেটাতে ঘষা লাগার কারণে দেখা যাবে তার স্কিনের র্যাশ হয়ে যাচ্ছে, তার স্কিনটা ফেটে যেতে পারে। এই কারণে যেটা করতে হবে, প্রথমে একটা সুতির পাতলা কাপড় পরবে, তার উপর সে একটা শীতের কাপড় পরবে। শীত ভেদে যদি বেশি শীত পড়ে সেক্ষেত্রে সে একটা ভারী উলের সোয়েটার পরতে পারে, আর যদি অল্প শীত পড়ে সেক্ষেত্রে একটা হালকা সোয়েটার পরতে পারে। তবে অবশ্যই এই ড্রেসটা হতে হবে লেয়ার বাই লেয়ার। প্রথমেই সে একটা সুতির পাতলা কাপড় পরবে, তার তার উপর দিয়ে সে একটা সোয়েটার পরতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এরপর যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে, মারা দেখা যায় যে বলেন যে বাচ্চাকে কি খাওয়াবো। বাচ্চাদেরকে জন্মের প্রথম 6 মাস পর্যন্ত, 180 দিন পর্যন্ত আমরা বুকের দুধ ছাড়া আর কিছুই খাওয়াবো না। 180 দিনের পর থেকে আমরা আস্তে আস্তে উইনিং শুরু করব এবং 2 বছর বয়স পর্যন্ত বুকের দুধ এবং তার পাশাপাশি অন্যান্য খাওয়াবো। এরপর আসে তার বাচ্চার পরিষ্কার পরিচ্ছন্নতাতে। বাচ্চাদেরকে, একটা নতুন শিশু যখন ঘরে আসবে তখন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা করাটাও একটা খুবই দরকারি বিষয়। মাকে বাচ্চাকে টাচ করার আগে অবশ্যই হেক্সল দিয়ে অথবা অন্য কোনো হ্যান্ড রাব দিয়ে অথবা সাবান পানি দিয়ে ভালো মতো হাতটা পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি বাচ্চাকে ঘরের খুব ক্লোজ 2-3 জন ছাড়া অন্যরা হ্যান্ডেল না করেন। কারণ যত বেশি মানুষ আসবে তত বেশি ইনফেকশন, বাচ্চার জন্য ইনফেকশন হবে। অনেকে আসেন বুঝেন না, বাচ্চাকে দেখা গেল এসেই চুমু দিয়ে দিলেন ঠোঁটে বা মুখে চুমু দিয়ে দিলেন, এই ক্ষেত্রে এটা থেকে ইনফেকশন হয়ে যেতে পারে। যেহেতু এখন করোনার একটা বিশেষ প্রকোপ চলছে, অনেকেই অ্যাসিম্পটোমেটিক থাকতে পারেন, তারা এসে যদি বাচ্চাকে একটু চুমু দিয়ে দেন বা একটু আদর করে ফেলেন বা বাচ্চার কাছাকাছি চলে যান, মাস্ক যদি না পরে, সেখান থেকে বাচ্চাটা করোনা ইনফেক্টেড হয়ে যেতে পারে। এই জন্য আমাদের যেটা করতে হবে যে 2-3 জনের বেশি ক্লোজ, অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস 2-3 জনের বেশি ক্লোজ কেউ বাচ্চার কাছে আসবে না। এরপরে পরবর্তীতে যখন প্রকোপ কমে গেল করোনা, তখন অন্য আত্মীয় স্বজনরা আসবে, বাচ্চা দেখবে, সমস্যা নেই। কিন্তু এই প্রথম 2-3 মাস খুব কম লোকই হ্যান্ডেল করা ভালো, এবং প্রত্যেকবার বাচ্চাকে টাচ করার আগে সাবান পানি দিয়ে হাতটা ভালো মতো ধুয়ে নিবে। এবং যদি বাইরে থেকে কেউ আসে সে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাবান দিয়ে হাত ধুয়ে কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে, পারলে সবচেয়ে ভালো হয় যদি গোসল করতে পারে গোসল করে নিয়ে তারপর বাচ্চাটাকে টাচ করলো, এটাই সবচেয়ে ভালো। আর আরটা যেটা হচ্ছে, বাচ্চাকে আমাদের অনেক সময় বাইরে নিয়ে যেতে হয়, যেমন বাচ্চার টিকা দেওয়ার জন্য অথবা ডাক্তার দেখানোর জন্য। সেক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, বাইরে ঠান্ডা যেন বাচ্চাটা আরো বেশি ঠান্ডা না লেগে যায়। সেক্ষেত্রে বাচ্চাকে হাত পায়ের মোজা, মাথায় টুপি পরিয়ে, এরপর শীতের কাপড় পরিয়ে, যেভাবে পোশাক পরানোর কথা আমি বললাম, প্রথমে একটা সুতির কাপড় এরপর একটা শীতের কাপড় পরিয়ে কাঁথা দিয়ে অথবা পাতলা কম্বল দিয়ে ভালো মতো মুড়িয়ে তারপর নিয়ে যেতে হবে। এবং জনসমাগম যেসব জায়গায় হয় সেসব জায়গায় যত কম নিয়ে যাওয়া যায় বাচ্চাদের ততই ভালো। বাচ্চাদের টিকার একটা ব্যাপার আছে, নবজাতক বাচ্চাদের আমরা বলি যে 14 দিন বয়সের আগে টিকা দেওয়ার কথা, আর যদি 14 দিনের আগে বিসিজি টিকাটা দেওয়া না যায় সেক্ষেত্রে 1.5 মাসের সময় অন্যান্য টিকার সাথে টিকাগুলো দিবে। তো এই সময় সবচেয়ে কমনলি যেহেতু ডায়রিয়া একটা কমন রোগ হয়, রোটা ভাইরাসের টিকা অ্যাভেলেবেল 2 মাস বয়সের পর থেকে 6 মাস বয়সের মধ্যে 2 থেকে 3টা রোটা ভাইরাসের টিকা দিয়ে দিতে নেওয়া ভালো। আর এবার আসি আমরা একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে যেটা করব, একইভাবেই আমরা ডেইলি গোসল করাবো, আমি কি কারণ বাচ্চার একটু প্রচুর ইন্টারাপ্ট ঘামে। করতে পারি? হ্যাঁ আমি হ্যাঁ অবশ্যই। নবজাতকের একটা প্রশ্ন একটু আপনাকে করে রাখবো আমাদের ভিউয়ার্সদের জন্য, যে আপনি মেনশন করলেন যে বুকের দুধ খাওয়ার ব্যাপারটা। এক্ষেত্রে আসলে খুব জি কমন জি। একটা প্রবলেম, মারা বলে যে আমার বাচ্চা এনাফ দুধ পাচ্ছে কিনা আমি বুঝছি না। এখানে কি আপনি একটু কোনো ইনফরমেশন দিয়ে দিতে পারবেন যেটাতে একটা নতুন মা বুঝতে পারবে যে আমার বাচ্চা এনাফ দুধ পাচ্ছে? একটু যদি আমাদের ভিউয়ার্সদের জন্য বলে দিতেন। হ্যাঁ, এটা খুব একটা সুন্দর প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদেরকে প্রচুর এই প্রশ্নটা ফেস করতে হয়। আমরা যেটা বলি যে প্রথম দিকে বাচ্চা প্রথম 2-3 দিন 48 থেকে 72 ঘন্টা বুকের দুধটা খুব কম আসে, যে দুধটা আসে সেটাকে আমরা শাল দুধ বলি। এটা খুবই পুষ্টিকর একটা দুধ। এটা যদি অল্প আসে একটা বাচ্চা, ওই সময় একটা বাচ্চার স্টোমাকের ক্যাপাসিটি থাকে মাত্র 30 ml। সো ওই সময় যদি খুব অল্প আসে সেটাও বাচ্চার জন্য এনাফ, কারণ 30 ml
ক্যাপাসিটির একটা স্টোমাকের জন্য ওই দুধটাই যথেষ্ট। এরপর আস্তে আস্তে যখন বাচ্চা মায়ের বুকে দুধ চষবে আস্তে আস্তে দুধ বাড়তে থাকবে। এক্ষেত্রে বাচ্চার মা যদি খেয়াল করেন যে বাচ্চা দিনে 10 থেকে 12 বার দুধ পাচ্ছে এবং 6 বার প্রস্রাব করছে এবং 1 বার পায়খানা করছে, তাহলে আমরা ধরে নিব যে বাচ্চাটা মোটামুটি এনাফ খাওয়া দাওয়া করছে এবং তার অ্যাক্টিভিটি গুলো যদি হাত পা নাড়ানাড়ি করে ভালো থাকে, তাহলে আমরা ধরে নিব যে এখানে আসলে টেনশন করার বা চিন্তা করার মতো কিছু নেই, বাচ্চা মোটামুটি সুস্থ আছে। অনেক আচ্ছা, আমি ধন্যবাদ। যেটা আমি এই প্রশ্নটা অনেক পাই, তাই আমি প্রশ্নটা আসলে আবার একটু করে নিলাম যাতে যারা ভিউয়ার্স দেখছেন তারা হ্যাঁ, এই ক্ষেত্রে আমি মাদেরকে বলবো যে যে দুধটা আসছে সেটাতেই বিশ্বাস রাখতে। অনেক মাই এই সময় মনে করে যে অল্প দুধ আসছে, আমি ফর্মুলা বা পটের দুধ যেটাকে ওনারা বলে থাকেন ওগুলা খাওয়াই। আমি বলবো এটা একদমই দরকার নেই। যথেষ্ট যতটুকু দুধ আসছে সেটুকু দুধই বাচ্চার জন্য যথেষ্ট। এবং কারণ বাচ্চার আর স্টোমাকের ধারণ ক্ষমতা খুবই কম, সেই অনুযায়ী যে পরিমাণ দুধটা আসছে সেটাই বাচ্চার জন্য যথেষ্ট। আর এবার আমি একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে যাই, যে বড় বাচ্চাদের ক্ষেত্রে আমরা শীতকালে কি করব। বড় বাচ্চাদের কিভাবে গোসলের ব্যাপারটাও সেম, প্রতিদিনই গোসল করাবো, কারণ তারা প্রচুর ঘামে এবং প্রচুর ময়লা জমতে পারে, এই কারণে ইনফেকশন হতে পারে। এই জন্য আমরা প্রতিদিনই গোসল করাবো। পোশাকও আমরা লেয়ার বাই লেয়ার পরাবো, ভিতরে একটা সুতির কাপড় পরাবো, দেন আরেকটা ফুল স্লিভ বা হাফ স্লিভ একটা কাপড় পরাবো। আর প্রসাধনীর ব্যাপারটাও সেম, আগে যদি একটু অলিভ অয়েল দিয়ে মাসাজ সরি এরপর গোসল করে তারপর হচ্ছে বাচ্চাকে একটা লোশন লাগানো দরকার। এই ক্ষেত্রে একটু বলিনি, অনেক বাচ্চাই ঠোঁট ফাটা, পা ফাটা, এই ধরনের চামড়া স্কিন শুষ্ক এই ধরনের সমস্যায় ভোগে। সেক্ষেত্রে আমার মাদেরকে বলবো একটু গোসলের পর যদি একটু লোশন লাগিয়ে দেওয়া যায় এবং ঠোঁটে এবং পায়ে যদি একটু ভ্যাসলিন লাগিয়ে দেওয়া যায়, এবং পায়ের চামড়া অনেক সময় ঠোঁটে চামড়া উঠে যায়, সেগুলো বাচ্চারা অনেক সময় জোরে টেনে তুলে ফেলতে চায়, যেটার কারণে ওখানে অনেক সময় ব্লিডিং হয়। সেক্ষেত্রে যদি বাচ্চার মা ভ্যাসলিন লাগিয়ে আস্তে আস্তে তুলে ফেলেন মরা চামড়াটা, সেটাই বেটার হয়। এটা লাগালে তাহলে আর বাচ্চার স্কিনটা ফাটলো না। ভ্যাসলিন ব্যবহার করবে। আর ডাইপারের অনেক বাচ্চার ক্ষেত্রে ডাইপার ব্যবহার করা লাগে, ওটাও সেই একইভাবেই সন্ধ্যার পর থেকে 3-4টা ডাইপার চেঞ্জ করবে এবং খেয়াল রাখতে হবে যেন বাচ্চা ভেজা কাপড়ের উপর শুয়ে না থাকে। আর খাওয়ার দাওয়ার ব্যাপারটা হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের পানির পিপাসাটা খুব কম লাগে শীতকালে, বিশেষ করে যেটা হয় আমাদেরও পানির পিপাসাটা একটু কম লাগে, সেই জন্য বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পানি এবং শাকসবজি খাওয়াতে হবে। শীতকালে প্রচুর শাকসবজি পাওয়া যায়। শাকসবজি খাওয়ালে যেটা হবে, অনেক বাচ্চায় কনস্টিপেশনে ভুগে থাকে, কনস্টিপেশনটা আর থাকবে না। কনস্টিপেশন নিয়ে অনেক বাচ্চা কমপ্লেন করে, ইদানিং যেটা বাচ্চারা কমপ্লেন করে যে পেট ব্যথা, কনস্টিপেশন। সেক্ষেত্রে যদি পানি, শাক সবজি এগুলো খাওয়ানো হয়, তার কনস্টিপেশনের সমস্যাটা থাকবে না। সাথে ভিটামিন এ আর ভিটামিন সি যুক্ত খাবার যেগুলো আছে, সবুজ শাকসবজি, গাজর, ব্রোকলি, মাখন, বাদাম, এসব খাওয়ার প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। প্লাস ভিটামিন সি যুক্ত খাবার যেগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে খাওয়ানো যায়। খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। এর সাথে আরেকটা জিনিস যেটা হয়, রাতে ঘুমের মধ্যে বাচ্চারা কাঁথা মানে গায়ে থাকে না, ফেলে দেয় বা কম্বল ফেলে দেয়। এক্ষেত্রে যেটা করতে হবে মায়েদেরকে, যে বাচ্চাকে একটা ফুল স্লিভ কাপড় পরায় শোয়াতে নিয়ে যাবে এবং সাথে একটা হাফ স্লিভও পরাতে পারে। যদি বেশ শীত পড়ে সেক্ষেত্রে ফুল স্লিভের সাথে একটা হাফ স্লিভ পরালো। এভাবে বাচ্চাকে পরালে বাচ্চার রাতে ঘুমের মধ্যে ঠান্ডাটা কম লাগবে। আর অনেক বাচ্চা প্রচুর ঘামে ঘুমের মধ্যে, সেক্ষেত্রে বারবার খেয়াল রাখতে হবে আর শরীরটা মুছিয়ে দিতে হবে। আর বাইরে নেওয়ার ক্ষেত্রে বাচ্চার 2 বছরের পর থেকে কিন্তু আমরা এখন মাস্ক পরার কথা বলছি। সিডিসি রিকমেন্ড করছে যে 2 বছর থেকে 5 বছরের বাচ্চাদেরকে মাস্ক পরানোর জন্য, যেটা বাবা মার গাইডেন্সে। 2 বছরের নিচে আসলে সাফোকেশন হয়ে গেলে বাচ্চারা বলতে পারবে না। 2 বছর থেকে 5 বছরের বাচ্চারা মোটামুটি বাবা মার গাইডেন্সে মাস্ক পরবে এবং 5 বছর উপরে সব বাচ্চাই মাস্ক পরবে এবং অ্যাডাল্টরা তো পরবেনই। বাইরে নিয়ে গেলে শীত বস্ত্রের পাশাপাশি মাস্ক পরাতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে, তাকে সাবান দিয়ে বারবার হাত ধোয়ার ইম্পর্টেন্স
কথাটা বলতে হবে, তারপর তাকে হাঁচি কাশির যে এটিকেট গুলো আছে, হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু ব্যবহার করা বা হাতের কনুই দিয়ে চেপে ধরা, এই ব্যাপারগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। এটিকেট গুলো শেখানো খুবই জরুরি। আর বাচ্চাদের যে বয়সে, যে বাচ্চার যখন যেটা টিকার শিডিউল আসে সেই অনুযায়ী টিকাগুলো দেয়া। এখন একটু জানিয়ে রাখতে চাই দর্শকদেরকে যে এখন এমআর ভ্যাকসিন মানে মিজেলস এন্ড রুবেলা, মিজেলস মানে হাম এবং রুবেলার ভ্যাকসিনের একটা ক্যাম্পেইন চলছে, 24শে জানুয়ারি পর্যন্ত চলবে। এই এই ক্যাম্পেইনে আমি উৎসাহিত করবো বাবা মাকে যে টিকা কেন্দ্রে নিয়ে গিয়ে 9 মাসের পর থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের যেন টিকাগুলো দেন। টিকাটা দেয়ালে যেটা হবে যে হামের থেকে আমরা মাঝখানে আমরা দেখেছি হামের একটা প্রচন্ড প্রকোপ গেছে, করোনার কারণে অনেক বাচ্চা ভ্যাকসিন পায়নি। এই আমার ভ্যাকসিনেশনের মাধ্যমে যেসব বাচ্চা ভ্যাকসিন পায়নি মিজেলস এর, তারা ভ্যাকসিনটাও পেলো। আর রুবেলা একটা কনজেন্টাল ইনফেকশন করে, সেটাও যদি মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, তারা পরবর্তীতে প্রেগনেন্ট যখন বড় হবে প্রেগনেন্সিতে পরবর্তীতে কনজেন্টাল তাদের বাচ্চাগুলো কনজেন্টাল রুবেলা সিনড্রোম থেকে বেঁচে গেল। টিকা এই মিজেলস আর রুবেলার টিকাটা দেওয়াটা খুবই জরুরি। এই করোনার সময় আমাদের অনেক বাচ্চা টিকা পায়নি, এটা কভারেজ দেওয়ার জন্য সরকার মিজেলস এবং রুবেলা টিকাটা চালু করেছেন, যেটা 24শে জানুয়ারি পর্যন্ত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গেলে দিতে পারে। এই গেল মোটামুটি বাচ্চাদের বয়স ভিত্তিক। আমি আরেকটা প্রশ্ন করব, আপনি যেটা বললেন যে টিকার ব্যাপারে, রুবেলা আর মিজেলস এর টিকা এখন চলছে, সেটা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিলেন। এর সাথে আমি একটু আরেকটা প্রশ্ন করব যে এই করোনার মাঝখানে অনেক মা বাবাই কিন্তু যেই ডোজের ডিফারেন্ট টিকা, শুধু রুবেলা বা মিজেলস না, ডিফারেন্ট টিকা যেই ডোজগুলো দেওয়ার কথা ছিল সময় মতো দিতে পারেনি, সেক্ষেত্রে তাদের কি করণীয়? তাদের করণীয় হচ্ছে তারা এখনই তাদের টিকাগুলো দিয়ে দিবেন। এমন না যে আমি যেটা 9 মাসে দেওয়ার কথা সেটা 9 মাসে না দিলে আমার আর দেওয়া যাবে না, ব্যাপারটা আসলে এমন না। তারা যদি 9 মাস টিকাটা মিস করে থাকেন সেটা এখনই গিয়ে টিকা কেন্দ্রে গিয়ে টিকাটা দিয়ে নিবেন, বা অন্যান্য টিকাগুলো যেগুলো মিস করেছেন সেগুলো অবশ্যই টিকা কেন্দ্রে গিয়ে টিকাগুলো দিয়ে নিবেন, তাহলেই কভার আপ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটাও আসলে আমাদের কাছে অনেক আসে, তাই আমি প্রশ্নটা আপনাকে করে নিলাম। আমরা কি তাহলে পরের প্রশ্নে চলে যেতে পারি? জি জি অবশ্যই। আচ্ছা, আপনি খুব সুন্দর করে আমাদের জন্য সামারাইজ করলেন যে নবজাতক এবং একটু বড় বাচ্চাদের জন্য আমরা বেসিক কিভাবে যত্নটা নিব যাতে বাচ্চাটা সুস্থ থাকে, তার সব ধরনের হাইজিন মেনটেন করা, খাবার দাবার সব আপনি খুব সুন্দর করে আমাদের গাইডলাইন দিলেন। বাট আমরা এটাও জানি যে শীতে বাবা মা যতই চেষ্টা করুক, নানা অসুখের প্রকোপটা একটু বেড়ে যায় বাচ্চাদের মধ্যে। তো আপনি আসলে কি কি ধরনের অসুখ আসলে বাচ্চাদের এই সময় বেশি হয়, এবং মানে আমাদের কিভাবে সেটা হ্যান্ডেল করা উচিত, আপনি যদি একটু বলতেন। আচ্ছা, এক্ষেত্রে কিভাবে আমি বলতে চাই যে নবজাতক এবং একটু বড় বাচ্চাদের রোগগুলোর ব্যাপারে, নবজাতকরা যেটা সবচেয়ে বেশি কমনলি নিয়ে আসেন সেটা হচ্ছে জ্বর, সর্দি, কাশি, ভাইরাল ফ্লু হতে পারে, অথবা নিউমোনিয়া নিয়েও আসেন অনেক বাচ্চা। সাথে কিছু কিছু বাবা মা নবজাতকদের মধ্যেও ডায়রিয়া নিয়ে আসে। আর যেটা হয় আরেকটা হচ্ছে সেপ্টিসেমিয়া বলি আমরা, মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা নিয়েও অনেক বাচ্চা এই সময় আসে। আর একটু বড় বাচ্চা যারা, তারা ইউজুয়ালি যেটা সবচেয়ে কমনলি নিয়ে আসে সেটা হচ্ছে সর্দি, কাশি, জ্বর, ভাইরাল ফিভার হতে পারে, নিউমোনিয়া নিয়ে আসে। আর একটা ভাইরাল ইনফেকশন আছে ব্রঙ্কিওলাইটিস বলি আমরা, ব্রঙ্কিওলাইটিস নিয়ে আসে, নিউমোনিয়া নিয়ে আসে। আর যাদের একটু অ্যালার্জি আছে, এরা অ্যাজমা সমস্যা আছে যাদের, তাদের এই সময় দেখা যায় যে একটু শ্বাসকষ্ট হয়, অ্যাজমার প্রকোপটা একটু বেড়ে যায়। এই অ্যাজমা নিয়েও অনেক বাচ্চা আসেন। আর আরেকটা যেটা স্কিনের ইনফেকশন নিয়ে প্রচুর বাচ্চা আসে এই সময়টাতে, যেমন একজিমা যাদের থাকে তাদের একজিমা, বা অ্যালার্জির সমস্যা, বা ফাঙ্গাল ইনফেকশন। অনেক বাচ্চা খুশকির সমস্যার কথাও বলে যে বাবা মা, যে বাচ্চা মাথা চুলকালে খুশকির মতো দানা দানা উঠে আসে। এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যায়। আর যে বাচ্চা, একটা নতুন টার্ম যেটা আমরা খুব ফেস করি সেটা হচ্ছে উইন্টার ডায়রিয়া, মানে শীতকালে ডায়রিয়া একটা তা প্রচুর পরিমাণে দেখা যায়। সেটা নবজাতক বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায়, আবার বড় বাচ্চাদের ক্ষেত্রেও ডায়রিয়াতে প্রচুর বাচ্চা আক্রান্ত হয়। গত বছর শীতে উইন্টার ডায়রিয়া নিয়ে আমরা অনেক বাচ্চা পেয়েছি কুমিটোলা জেনারেল হসপিটালে শিশু শিশু ওয়ার্ডে। নিউমোনিয়ার সাথে সাথে এই সময় ডায়রিয়ার প্রকোপটাও আসলে বাড়ে। এক্ষেত্রে আচ্ছা, আপনার মনে সেকেন্ড হ্যাঁ একটা কোশ্চেন ছিল মনে হয়।
হ্যাঁ, এখানে আমি আসলে একটু কোভিড নিয়েও জানতে চাচ্ছি যে আমরা এটা ডিফারেন্ট নিউজ মিডিয়াতে দেখছিলাম যে প্রথমবার যখন কোভিডের ওয়েভটা আসলো শিশুরা অতটা আক্রান্ত হয়নি, বাট এবার নাকি অনেক শিশু আক্রান্ত হওয়ার সংখ্যাটা বেড়ে গেছে। এটা আপনি কি একটু আমাদের বলবেন যে এখন স্ট্যাটাসটা কি, বা বাবা মাদের কিভাবে সতর্ক থাকা উচিত? আসলে এখন আমরা বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন জার্নালে দেখতে পাচ্ছি যে মিউটেশনের কারণে ভাইরাসটা কিছুটা চেহারা বদল করেছে, যেটার কারণে আগে যেখানে দেখা যাচ্ছিল যে অ্যাডাল্টরা বেশি এফেক্টেড হচ্ছিলেন, চাইল্ডরাও হচ্ছিল বাট কম, অনেক কম ছিল। কিন্তু এবার এবার যেটা সেকেন্ড ওয়েভ এসেছে সেটাতে দেখা যাচ্ছে অনেক শিশু আক্রান্ত হচ্ছে করোনাতে। এটা এক্ষেত্রে আমি কিছু সাবধানতা অবলম্বনের কথা বলবো। বিশেষ করে এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা এক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। বাচ্চাদেরকে বাবা প্রথম কথা হলো যে বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে উৎসাহিত করতে হবে, তাদের সাথে ওপেনলি করোনা নিয়ে ডিসকাস করতে হবে যে কিভাবে প্রতিরোধ করা যায় সে ব্যাপারে তাদের সাথে ডিসকাস করতে হবে, তাদের মধ্যে যে আতঙ্কটা সেটা কমাতে হবে। এই ক্ষেত্রে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার ইম্পর্টেন্সটা তাদের বোঝাতে হবে, যেন বাচ্চারা ঘন ঘন হাত ধোয়ে, সাথে হাঁচি কাশির যে এটিকেটটা বললাম সেটা যেন তারা মেনটেন করে সেক্ষেত্রে। এবং খুব প্রয়োজন না হলে যেন বাচ্চা ঘরের বাইরে বের না হয়। আর বাইরে থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে তাকে সাবান দিয়ে ভালো মতো হাত মুখ ধুয়ে নিয়ে কাপড় চেঞ্জ করে নিতে হবে, অথবা যদি পসিবল হয় সেক্ষেত্রে গোসল করে নেওয়াটাই খুবই ভালো। আরেকটা যেটা সমস্যা হয় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বাবা মা যে কোনো একজন যদি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চাটা কিভাবে হ্যান্ডেল করবে, এ ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। যে ধরেন বাবা অথবা মা যে কোনো একজন আক্রান্ত হয়ে গেছে, সেক্ষেত্রে সেই ফ্যামিলির বাচ্চাগুলো কি করবে? সেক্ষেত্রে যেটা হচ্ছে সে যে যদি বাবা যে কোনো একজন আক্রান্ত হয়, বাচ্চা টেক কেয়ার করার দায়িত্বটা আরেকজনকে নিতে হবে। আর যদি দুইজনই আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে ফ্যামিলির অন্যান্যদেরকে বাচ্চা টেক কেয়ার করার দায়িত্বটা নিতে হবে, সাথে তাকে এই ব্যাপারটা সরাসরি খুলে বলতে হবে। মাস্ক, পরিবারের সবাই মাস্ক পরবে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবে, ডেটল অথবা সেভলন দিয়ে ঘর সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 বার পরিষ্কার করবে। বাচ্চার কাপড় চোপড় গুলো এবং অন্যান্যদের কাপড় চোপড় গুলো প্রতিদিন আহ, পরিষ্কার করে নিবে। এই আর হচ্ছে যে রুমে ওনারা থাকবেন সেই রুম গুলোতে প্রচুর আলো বাতাস যাতে চলাচল করে সেদিকেও খেয়াল রাখতে হবে। আরেকটা যেটা সমস্যা আমরা পেয়েছি যে ব্রেস্ট ফিডিং মাদাররা যদি পজিটিভ হয়ে যান, করোনা আক্রান্ত হন, সেক্ষেত্রে তারা কি করবেন? ব্রেস্ট ফিডিং বন্ধ করে দিবেন না কি করবেন, চালাবেন? সেক্ষেত্রে আমাদের অ্যাডভাইসটা একটু আমি বলে রাখতে চাই যে যদি মা আক্রান্ত হয়ে যান, মা মাস্ক পরবেন, সাবান দিয়ে প্রত্যেকবার হাত ধোবেন, এরপর বাচ্চাকে টাচ করবেন এবং উনিও ওনার যে ব্রেস্ট ফিডিংটা করাবেন সেটা একটু ভালো মতো পরিষ্কার করে নিয়ে তারপর বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন। প্রত্যেকবারই তাকে মাস্ক ব্যবহার করতে হবে, এবং যেহেতু যেহেতু বাচ্চা খুব ছোট, বাচ্চা মাস্ক পরতে পারবে না, বাচ্চার মাকে মাস্কটা পরতে হবে। সাবান দিয়ে ভালো মতো হাত ধুয়ে নিয়ে ব্রেস্টটা একটু ভালো মতো পরিষ্কার করে নিয়ে তারপর উনি ব্রেস্ট ফিডিংটা করাবেন। এই সাবধানতা। এবং একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে যে পুষ্টিকর খাবার গুলো, ভিটামিন এ সি সমৃদ্ধ খাবার গুলো খাওয়াতে হবে যাতে করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি এগুলো বাড়ে। ধন্যবাদ। না, আপনি খুব সুন্দর গাইডলাইন দিয়েছেন, এবং বিশেষ করে আজকেই আমাদের কাছে এরকম কোয়েশ্চেন এসছে, আপনি যেটা লাস্টলি বললেন যে ব্রেস্ট ফিডিং মাদার পজিটিভ হয়েছে, আমি কি ব্রেস্ট ফিড করাবো না, স্পেশালি যারা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফেড যে বাচ্চাগুলো আছে। আসলে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন, একটা মার জন্য প্রচন্ড টেনশনেরও ব্যাপার। আপনি সুন্দর করে একটা গাইডলাইন দিয়েছেন, আমরা আশা করি যে সব বাচ্চারা সুস্থ থাকুক, মারা সবাই সুস্থ থাকুক। তারপরেও অসুখ হচ্ছে, আমাদের ওটা যতটুকু সাবধানতা সম্ভব নিয়ে হ্যান্ডেল করে এখান থেকে সুস্থতার দিকে আবার বের হয়ে আসতে হবে, এটাই আমরা সবার জন্য তাই দোয়া করি। তো আপনি অলরেডি সতর্কতা নিয়ে কিছু কথা বলেছেন, আমি একটু জানতে চাইবো যে আপনি যে ডিফারেন্ট অসুখগুলোর কথা বলেছেন যেগুলো মেইনলি কমনলি উইন্টারে হচ্ছে, বাসায় থেকে বাবা মারা কিভাবে আসলে ট্রিটমেন্টটা দিবেন, আপনি যদি একটু গাইডলাইন গুলো দিয়ে দিতেন। আচ্ছা, এক্ষেত্রে যেটা হচ্ছে নবজাতকের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে জ্বর সর্দি কাশি গুলো হচ্ছে, সেক্ষেত্রে সর্দি কাশি হলে বাচ্চার নাকটা একটু পরিষ্কার করে দিতে হবে, পরিষ্কার একটা কাপড় দিয়ে অথবা একটু করে নামাসালেন বা নার্সেল একটু ড্রপ দিয়ে বাচ্চার নাকটা পরিষ্কার করে দিতে পারে। আর ডায়রিয়ার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে ব্রেস্ট ফিডিং কোনোভাবে বন্ধ করা যাবে না। অনেক মা মনে করেন তার কারণে হয়তো তার বাচ্চার
ব্রেস্ট ফিডিং এর কারণে হয়তো বাচ্চার ডায়রিয়াটা হচ্ছে, কিন্তু এটা মাকে আশ্বস্ত করতে হবে যে এই ডায়রিয়াটা রোটা ভাইরাস দিয়ে হচ্ছে, সেটা কোনোভাবে মায়ের ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চার শরীরে যাচ্ছে না, এটা রোটা ভাইরাসটা অন্য কোনো ভাবে ইনফেক্টেড হয়েছে, সে কারণে হয়েছে। তো ব্রেস্ট ফিডিংটা কোনোভাবে বন্ধ করা যাবে, সাথে খাওয়ার স্যালাইনটা খাওয়াতে হবে। আর একটু বড় বাচ্চা যারা, তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে ঠান্ডা জ্বর এগুলো কাশি এগুলো হলে বাচ্চার নাকটা পরিষ্কার করে দিতে হবে। এক্ষেত্রে ঘরোয়া কিছু পুরোনো নানি দাদিদের কিছু রেমেডিস আছে যেগুলো আমরা ফলো করি, যেমন আধা চামচ লেবুর রস একটা আধা কাপ কুসুম কুসুম গরম পানির মধ্যে দিয়ে সকালে বাচ্চাকে খালি পেটে খাইয়ে দিলে সেক্ষেত্রে সর্দি কাশিটা অনেকাংশেই প্রিভেন্ট হয়, সর্দি কাশি কম হয়। আবার ডায়রিয়ার ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাদের বাবা মাকে বলবো যে বাচ্চাকে স্বাভাবিক খাবার গুলো ক্ষেত্রে দুধ বা দুধ জাতীয় পদার্থ গুলো একটু খাওয়া বন্ধ রেখে বরং বাচ্চাকে ব্রেস্ট ফিডিং, যেসব বাচ্চা আছে তারা ব্রেস্ট ফিডিং করবে, এর সাথে আমরা কাঁচা কলা দিয়ে খিচুড়ি রেঁধে সেটার সাথে মুরগির মাংস দিয়ে সেটা খাওয়াবে, ডায়রিয়ার সাথে খাওয়া স্যালাইন খাওয়াবে। আর হচ্ছে জিঙ্ক সিরাপ বা এই ধরনের ওষুধগুলো তো ওনারা ফলো করেনি। আর যেসব বাচ্চা অ্যাজমা বা অ্যালার্জি আছে সেসব বাচ্চার ক্ষেত্রে যেটা করতে হবে যে অ্যাজমা অ্যালার্জি কিসে বাড়ছে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক বাচ্চা আছে যেমন প্যাটেনিমেলের আঁশ, যে গায়ের যে লোম, লোম থেকে অনেকের অ্যালার্জি হয়, অনেকের কার্পেটের বা সোফার আর ইয়ে থেকে অ্যালার্জি হয়, অনেকে আবার দেখা যায় যে ধুলোবালি থেকে অ্যালার্জি হয়, অনেক বাচ্চারা আবার ফুলের গন্ধ থেকেও অ্যালার্জি হয়। সেক্ষেত্রে বাবা মাকে বুঝতে হবে যে কোন জিনিসটা থেকে তার বাচ্চার অ্যালার্জি হচ্ছে, সেই জিনিসটা থেকে তাকে দূরে রাখতে হবে। যেসব বাচ্চা এই ধরনের সর্দি কাশিতে বা অ্যাজমাতে অনেক লম্বা সময় ধরে ভোগে, তারা আগেই ডাক্তারের কাছে গিয়ে, সেটা শুরুতেই ডাক্তারের কাছে গিয়ে লম্বা সময়ের জন্য যেমন মন্টিলোকাস্ট ট্যাবলেট কিংবা ইনহেলার এই ধরনের ওষুধগুলা বা কিটোটিফেন ওষুধগুলাকে লম্বা সময়ের জন্য ব্যবহার করবে। এটা ডাক্তারের কাছে আগে গিয়েই ওষুধগুলো তারা প্রেসক্রাইব করে নিবে, যাতে করে এটা লম্বা সময় ধরে 2-3 মাস ধরে খাওয়ালে আমাদের অ্যাজমাটা কম হবে, অ্যালার্জিটা কম হবে। আর স্কিনের ক্ষেত্রে আমি বলবো অনেক বাচ্চা খুশকির সমস্যা নিয়ে আসে বলে, তাদের ক্ষেত্রে যদি একটু লেবুর রসটা আধা টেবিল চামচ বা 1 টেবিল চামচ লেবুর রস আমরা 5-6 টেবিল চামচ গরম পানির সাথে মিক্স করে বাচ্চার মাথায় দিয়ে কিছুক্ষণ ঘষে গোসলটা করাই দিই, সেক্ষেত্রে বাচ্চাদের খুশকি গুলো কম হয়। এগুলো হচ্ছে অনেকটা হোম রেমেডিস গুলোই, যেগুলোর মাধ্যমে বাচ্চাদের সরি এই রোগগুলো থেকে প্রিভেন্ট করা যাবে। এটাই হচ্ছে বাসায় মানে মোটামুটি বাসায় যেসব রোগের যত্নগুলো নেওয়া যায় সেসবই হলো এগুলো। আপনি খুব সুন্দর করে কিছু হোম রেমেডিস বলেছেন। আসলে অল্পের মধ্যে অনেক সময় কিন্তু এগুলো খুব ভালো কাজ হয়। আপনি যে লেবু গরম পানির কথা বলেছেন, খুব ভালো, কিন্তু অল্পের মধ্যে বাচ্চারা, আর আমরা তো সবাই সেটাই চাই যে অল্পের মধ্যে সুস্থ হয়ে যায়। আপনার থ্যাঙ্কস জানাচ্ছি এই হোম রেমেডি গুলোর জন্য। বাট আমার পরের প্রশ্নটা আসলে হবে যে আমরা আসলে কখন ডাক্তারের কাছে নিব, মানে কোন সিমটম গুলো দেখা গেলে আমরা ডাক্তারের কাছে নিব, আপনি যদি সেই গাইডেন্স গুলো একটু দিয়ে দিলেন। আচ্ছা, এই ক্ষেত্রে যেসব এই সমস্যাগুলো হয় নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে, যদি দেখা যায় যে জ্বর, হাই গ্রেড ফিভার, জ্বর অনেক বেশি, সর্দি কাশি অনেকদিন ধরে রয়ে গেছে কমছে না, এই ধরনের সমস্যাগুলো যদি ফেস করে, সেক্ষেত্রে নবজাতকের, বা আমি আগে কথা বলেছিলাম যে নাভিতে অনেক থেকে অনেক সময় পাস বের হয় অথবা অনেক দুর্গন্ধযুক্ত রস বের হয়, এই ধরনের ইনফেকশন যদি হয়, নাভির চারপাশটা যদি লাল হয়ে যায় সেক্ষেত্রে, অথবা বাচ্চা যদি একদম বুকে দুধ না খায়, বাচ্চা যদি একদম নেতিয়ে পড়ে, দুর্বল হয়ে যায়, জ্বর থাকে, এই ধরনের ক্ষেত্রে নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে, অথবা বাচ্চা যদি ডায়রিয়ার মতো হয় এবং বাচ্চা যদি একদম ডিহাইড্রেটেড হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে নবজাতক বাচ্চাদের ডাক্তারের কাছে নেওয়া উচিত। আর বড় বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে নিউমোনিয়াতে সাধারণত দেখা যায় যে বাচ্চা যদি শ্বাসকষ্ট হয়, জ্বর সর্দি কাশি সাথে শ্বাসকষ্ট যদি থাকে, বুকের খাঁচা যদি একদম দেবে যায়, সে যদি ঘন ঘন শ্বাস ফেলে, সেক্ষেত্রে নিউমোনিয়ার জন্য, বা অ্যাজমার সাথে সময় যদি বাচ্চা যদি খুব শ্বাসকষ্ট হয়, তাহলে ডায়রিয়ার ক্ষেত্রে যদি বাচ্চা ঘন ঘন জ্বর, পাতলা পায়খানার সাথে বমিও থাকে, বমিটা বন্ধ হচ্ছে না কোনোভাবে, এই ধরনের সমস্যাগুলো যদি হয়, তাহলে অবশ্যই
বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নেওয়া উচিত। আর স্কিন ইনফেকশন গুলোর ক্ষেত্রেও ফাঙ্গাল ইনফেকশন হয় অনেক সময়, বা একজিমাতে এই ধরনের সমস্যাগুলো হলে ডাক্তারের কাছে দ্রুত নিয়ে যাওয়া উচিত। এখানে আমি একটা জিনিস একটু জানতে চাবো, ধন্যবাদ। সেটা হচ্ছে হ্যাঁ বলেন। বাচ্চারা যে দেখা যায় যে যে কোনো অসুখ হলে বাচ্চারা খেতে চায় না, সব বাচ্চাই সেম। তো এই ক্ষেত্রে আসলে দেখা গেল যে জ্বরটা অত বেশি না, কিন্তু বাচ্চা খাচ্ছে না, বাবা মারা ভয় পাচ্ছে যে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে কিনা, বা এইটা ভয় পায়। তো এক্ষেত্রে আসলে সাইন্স গুলো কি, ডিহাইড্রেশনের সাইন্স গুলো আমরা কি, হোয়াট শুড বি লুক আউট ফর? যে একটু তো কম খাবে, আমরা সেটা হ্যাঁ সবাই হ্যাঁ। বুঝি, হুম কিন্তু হুম কোন পর্যায়ে হুম হলে হুম। আমাদের আসলে ওটার জন্য একটা মেডিকেল ইন্টারভেনশনের দরকার হবে? আচ্ছা, আপনি খুব সুন্দর একটা জিনিস পয়েন্ট আউট করেছেন। এক্ষেত্রে আমরা ডিহাইড্রেশনটা বুঝতে পারবো, বাসাতে আমরা বুঝতে পারবো যদি আমরা দেখি যে বাচ্চার চোখ দিয়ে একদমই পানি পড়ছে না, বাচ্চা কান্না করছে কিন্তু চোখ দিয়ে পানি আসছে না, বা চোখটা একদম গর্তের মধ্যে ঢুকে গেছে, বা জিহ্বা দেখা গেল একদমই শুকনো, জিহ্বা ভিজে থাকার কথা সেটা নাই, বা দেখা গেল যে বাচ্চার স্কিন গুলো একদম পেটের স্কিনটা বিশেষ করে কুঁচকে গেছে, বা বাচ্চার প্রস্রাব খুব কম হচ্ছে, বাচ্চাটা একদম দুর্বল হয়ে গেছে, নড়তে চড়তে খুব কষ্ট হচ্ছে তার, এই ধরনের সমস্যাগুলো যদি হয় তাহলে আমরা বুঝবো যে, এবং বাচ্চা যদি খুব অনেক সময় খেতে অনেক বাচ্চা আছে ডিহাইড্রেশন হয়ে গেলে খুব দুর্বল হয়ে যায়, তখন আর সে খেতে চায় না। এই ধরনের সমস্যাগুলো যদি হয় তখন আমরা ডাক্তারের দ্রুত পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে ডায়রিয়াতে যে ধরনের ডিহাইড্রেশনটা খুব বেশি হয় সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং খাওয়ার স্যালাইন, খাওয়ার স্যালাইনের ক্ষেত্রে আমি বলবো যে খাওয়ার স্যালাইনের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা বলে যে বাচ্চার মায়েরা খাওয়ার স্যালাইনটা আসলে ঠিক মতো বানাতে পারে না। 1/2 লিটার পানিতে সেই 1/2 লিটারটা কিন্তু কোনো মগে বা জগে নয়, এটা একটা মিনারেল ওয়াটারের যে 1/2 লিটারের বোতলগুলো আছে সেই 1/2 লিটারের বোতলের 1 বোতল সিদ্ধ করা ফুটানো পানি ঠান্ডা করে নিয়ে একটা ওর স্যালাইনের পুরো একটা প্যাকেট, 500 ml এর জন্য যে প্যাকেটটা আছে সেটা পুরোটাই ওটাতে ঢেলে দিবে। আমাদের দেশে মায়েরা যেটা করে, অল্প একটু পানি নেই, অল্প একটু স্যালাড নেই, প্রপোর্শনটা ঠিক মতো হয় না। সেক্ষেত্রে বাচ্চাটা 1/2 লিটার একটা বোতলের মধ্যে পানিটা নিয়ে সেখানে একটা প্যাকেট পুরোটা গুলে বাচ্চা যতবার পাতলা পায়খানা করবে ততবার, পাতলা পায়খানার পরে ততবারই খাওয়ার স্যালাডটা খাবে। এমন না যে তাকে সারাদিনই খালি খাওয়ার স্যালাড খাওয়াতে হবে, এরকম ব্যাপারটা আসলে তা না। এক্ষেত্রে যতবার সে বাথরুমে যাবে পাতলা পায়খানা হবে ততবারই বাচ্চাকে খাওয়ার স্যালাডটা খাওয়াতে হবে। 3 বছরের উপরে বাচ্চা হলে ইউজুয়ালি আমরা বলি যে বাচ্চা যত দূর খেতে পারে তত দূর খাওয়াবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, এটা কিন্তু আমি নিজের চোখেও দেখেছি যে আপনি যেটা বললেন যে অল্প একটু প্যাকেট থেকে নিয়ে প্রপোর্শনেট কখনোই করা যায় না যে আমি কট্টুক পানিতে কট্টুক স্যালাইন দিচ্ছি, কিন্তু ওরকম যে আমি পানি নিলাম হ্যাঁ, হাফ গ্লাস, একটু স্যালাইন ঢাললাম, বুঝার তো উপায় নেই হাফ গেল কম গেল বেশি গেল, এবং তখন দেখা বেশি যাচ্ছে গেল। স্যালাইনের এই কার্যকারিতাটা কারণেই যেটা কমে গেল। হয় না। হ্যাঁ, এখানে যেটা হয় যে স্যালাইনের মধ্যে আসলে কি থাকে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড থাকে, গ্লুকোজ থাকে। তো এটা যেটা হয় যে লবণের প্রপোর্শনটা কম বেশি হয়ে যায়, দেখা যায় যে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে কনসেন্ট্রেটেড ওআরএস মানে সোডিয়ামটা অনেক বেশি পরিমাণে আহ, চলে যায় বাচ্চার শরীরে। তখন সোডিয়াম একটা স্বাভাবিক মানুষের 135 থেকে 145 থাকার কথা, অনেক সময় অনেক বাচ্চা আমরা পেয়েছি যে ডায়রিয়াটা যতটা না সমস্যার সৃষ্টি করেছে তার চেয়ে বেশি সমস্যা তৈরি করেছে সোডিয়াম লেভেলটা, হাইপারনেট্রিমিয়া বলি আমরা, 170-80 হয়ে গেছে। বাচ্চা দেখা গেছে তীব্র খিঁচুনি নিয়ে এসেছে এবং সে বাচ্চা আলটিমেটলি ডায়ালাইসিস করা লেগেছে, এবং অনেক সময় দেখা গেছে যে আমরা বাচ্চা বাঁচাতেও পারিনি। এটা কিন্তু ডায়রিয়ার কমপ্লিকেশন না, এটা জাস্ট বাবা মার কনসেপশন যে স্যালাইনটা কিভাবে বানাতে হয় সেই জিনিসটা না জানার কারণে তারা বাচ্চাটা হারালো। সেজন্য আমি বাবা মাদেরকে বলবো অবশ্যই 1/2 লিটার পানিটা মিনারেল ওয়াটারের বোতলের মেপে নিয়ে একটা পুরো প্যাকেট গুলে আপনি এটা 12 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন। 12 ঘন্টায় আপনার বাচ্চা যত দূর খায়, এরপর আপনি ওই পানিটা ফেলে দিবেন, ওই স্যালাইনটা ফেলে দিবেন, আবার নতুন করে বানাবেন। একটা স্যালাইন আপনি 12 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন। আপনি এমন না যেটা বানিয়ে আমি সারাদিন রেখে দিলাম একটু একটু করে খাওয়ালাম, ব্যাপারটা আসলে তা না। এই 12 ঘন্টা পরে স্যালাইন, ওই পানিটা স্যালাইনটা ফেলে দিই, আবার নতুন করে আমি স্যালাইন গুলে একইভাবে বাচ্চাকে খাওয়াবো। অসংখ্য ধন্যবাদ এই গাইডলাইনটার জন্য। এখানে আমি একটা ছোট্ট প্রশ্ন করবো, আমাদের কাছে অনেকে এই প্রশ্নটা নিয়ে আসে। আপনি স্কিনের কয়েকটা প্রবলেমের কথা বললেন, তো বাবা মার একটা কমন কনফিউশন থাকে যে বাচ্চাদের স্কিনের প্রবলেমের জন্য আমি আসলে কোন ডাক্তারের কাছে যাব, আমি কি একটা চাইল্ড স্পেশালিস্টের কাছে যাব না আমি একটা স্কিন স্পেশালিস্টের কাছে যাব? এটা কিন্তু খুব কনফিউশন বাবা মাদের মধ্যে।
এটা আমি বলবো আসলে স্কিনের ইনফেকশনটা, কিছু কিছু ইনফেকশন হয়তো চাইল্ড স্পেশালিস্ট সলভ করতে পারবে, কিন্তু সব ইনফেকশন আসলে চাইল্ড স্পেশালিস্টের পক্ষে সলভ করা নাও হতে পারে। সেক্ষেত্রে যদি সিভিয়ার পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে স্কিন স্পেশালিস্টের কাছে যাওয়াটাই ভালো। আচ্ছা, আর সেক্ষেত্রে যদি কি মাইল্ড স্কিনের টাইপের হয়, ডাক্তারের মধ্যে কোনো ভাগ আছে না, যে যে কোনো স্কিন স্পেশালিস্ট না না বাচ্চাদেরকেও দেখতে ওরকম পারে? হ্যাঁ, যে কোনো স্কিন স্পেশালিস্ট বাচ্চাদেরকে দেখতে পারে, এরকম কোনো স্পেশাল ভাগ নেই। সিভিয়ার ইনফেকশন হয়ে গেলে সেক্ষেত্রে স্কিন স্পেশালিস্টের কাছে যাওয়াটাই বেটার। আচ্ছা, ঠিক আছে। আমি আরেকটা প্রশ্ন আমাদের কাছে প্রায় আসে, আপনি অলরেডি বেশ কিছু সিমটম বলেছেন যে কখন ডাক্তারের কাছে নিব, বাট ডাক্তারের কাছে নেওয়ার চাইতে অনেক সময় এমন সিচুয়েশন আছে যে একদম ইমার্জেন্সি একটা সাপোর্ট দরকার, যে আমি ডাক্তার বা অ্যাপয়েন্টমেন্ট করব এরকম না, আমার ডিরেক্ট হসপিটালে চলে যাওয়া উচিত বা একটা ইমার্জেন্সিতে চলে যাওয়া উচিত। ছোট বাচ্চা, নবজাতক এবং একটু বড় বাচ্চার ক্ষেত্রে এই সাইনগুলো কি, এগুলো কি আপনি আপনি যদি একটু বলে দিতেন হ্যাঁ, ভিউয়ার্স জন্য। এই ক্ষেত্রে যে সাইন গুলো আমি কিছুটা বলেছি, যেমন ধরেন বাচ্চা যদি তীব্র শ্বাসকষ্ট হয়, বাচ্চার বুক জোরে জোরে শ্বাস, ঘন ঘন শ্বাস নেয় এবং বুকের খাঁচা যদি দেবে যায়। এছাড়া ধরেন বাচ্চা যদি একদম নেতিয়ে পড়ে, একদম দুর্বল হয়ে যায়, বাচ্চা যদি কিছুই খেতে না পারে, বাচ্চা যদি, আমরা এগুলো ডেঞ্জার সাইন বলি। এরপর বাচ্চা যদি খিঁচুনি হয়, বাচ্চার যদি শ্বাসকষ্টে শো শো আওয়াজ শোনা যায়, এগুলো হচ্ছে ডেঞ্জার সাইন। এই ধরনের সমস্যাগুলোতে বাচ্চাকে অবশ্যই অবশ্যই ইমার্জেন্সি ভিত্তিতে হসপিটালে নিয়ে যেতে হবে এবং হসপিটালাইজ করতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার গাইডলাইনের জন্য। এখন আমি আসলে আপনাকে রিকোয়েস্ট করব যে ওভারঅল বাচ্চাদের জন্য, মানে বাবা মা হিসেবে আমরা কি সতর্কতা নিতে পারি তাদের সুস্থতার জন্য এই সময়টাতে? এই সময়টাতে আসলে আমি যেটা আলোচনা করলাম ওটারই সামারাইজ করতে চাচ্ছি একটু, যে সচেতনতা গুলো ওগুলোই যেগুলো আমি অলরেডি বলে ফেলেছি, ওগুলোই আসলে সচেতনতা অবলম্বন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, বাচ্চার কাপড় চোপড়ের ব্যাপারে খেয়াল রাখতে হবে, সে খুব মানে তার জন্য কাপড় চোপড় কম, শীতের জন্য কমও না হয় আবার বেশিও হয়ে না যায়। সেক্ষেত্রে কাপড় চোপড়ের ক্ষেত্রে গুলো একটু সচেতন হতে হবে, এবং বাইরে বের হলে যেন অবশ্যই মাস্ক ব্যবহার করে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং খুব, এখন যেহেতু করোনা একটা প্রকোপ চলছে, এই জন্য খুব জনসমাগমে যেন বাচ্চারা না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং বাচ্চাদের যে রোগগুলো হচ্ছে সেই রোগগুলো যেন আহ যতটা সম্ভব প্রতিরোধ করা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এই সচেতনতা গুলো আসলে অবলম্বন করা উচিত। আমি এর বাইরে এখন একটু বাইরের একটা প্রশ্ন করব, যেটা হয়তো আপনারা এই ধরনের অনেক কেস হয়তো পেয়ে থাকেন, সেটা হচ্ছে স্ক্রিন। বাচ্চারা যে আজকাল খুব বেশি আসক্ত হয়ে যাচ্ছে মোবাইল, ট্যাব এগুলোর প্রতি, এটার জন্য আপনারা আসলে কি কি প্রবলেম দেখতে পাচ্ছেন বাচ্চাদের মধ্যে? আপনাদের কাছে কি ধরনের আচ্ছা, কেস আসছে? এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রবলেমটা আমরা ফেস করছি, যে ওয়ান ওয়ে, এটা কিন্তু একটা বাচ্চা কিন্তু কথা বলার জন্য বা সমাজে কমিউনিকেট করার জন্য টু ওয়ে কমিউনিকেশন খুব দরকার। এক্ষেত্রে যেটা হচ্ছে, বাচ্চা যদি স্ক্রিনের দিকে তাকায়, এটা কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন। স্ক্রিনটা বলছে, সে শুনছে, সে কিন্তু কিছু বলছে না। সো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাচ্চাদের কথা বলার ক্ষেত্রে অনেক দেরি দেখা যাচ্ছে। অনেক অনেক মা আসছেন যে সাধারণত দেখা যায় যে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে 2 বছরের বাচ্চারা 2 ওয়ার্ডের সেন্টেন্স কমপ্লিট করতে পারে, যেমন আমি খাবো, আমি যাবো, এগুলো বলতে পারে। কিন্তু দেখা যাচ্ছে 2.5 বছর, 3 বছর, 4 বছর হয়ে গেছে কিন্তু বাচ্চা কোনো কথা বলছে না। এটা একটা সমস্যা আমরা ফেস করছি। দুই দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে স্ক্রিনের প্রতি খুব বেশি আসক্ত হয়ে যাওয়ার কারণে অনেক বাচ্চা দেখা গেছে যে খুব জেদি হয়ে যাচ্ছে, যে ওটা না দিলে আমি খাবো না, এই কাজটা করব না, তাদের জেদের পরিমাণটা খুব বেশি হয়ে যাচ্ছে। অনেক বাচ্চা দেখা যাচ্ছে যে সমাজে অন্যান্য বাচ্চাদের সাথে কমিউনিকেট করছে না, খেলছে না, যেটা খুবই দরকার, বাচ্চাদের সোশ্যালাইজেশনের জন্য খুবই দরকার, কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা ওই ওই গেমস খেলার প্রতি বা স্ক্রিনের প্রতি বেশি আসক্ত থাকছে, যেটার ক্ষেত্রে যে অন্যান্য মানুষজনের সাথে সমাজে যে তাকে একটা মিলেমিশে চলতে হবে সেই জিনিসটা তার মধ্যে গড়ে উঠছে না। সে একাকিত্বে, পরবর্তীতে দেখা যাবে সব বাচ্চা একাকিত্বে ভুগবে, এবং বাচ্চার মধ্যে এক ধরনের, এটাও এক ধরনের অটিজম টাইপেরই ব্যাপার হয়ে যাবে, যে বাচ্চা সোশ্যালি ইন্টারেক্টিভ হবে না। এই ধরনের সমস্যাগুলো আমরা আসলে বেশি ফেস করছি। অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটা আসলে
যুগের প্রয়োজনে করলাম, কারণ আমরা এই ধরনের অনেক, বিশেষ করে আপনি যে কথা না বলার কথাটা বললেন, মানে অনেক প্যারেন্ট গ্রুপে অনেক কিছুতে কিন্তু এটা নিয়ে অনেক কথা হয় যে 3 বছর হয়ে গেছে বাচ্চা একটা ফুল সেন্টেন্স বলছে না, বাবা মা অনেক টেনশনে পড়েছে, স্পিচ থেরাপিস্টের কাছে যাওয়ার চেষ্টা করছে। বাট আমরা আসলে, আমাদের বাবা মারা কিন্তু আইপ্যাড ফোন ছাড়া আমরা বড় হয়েছি। এখন আসলে কালচারটা এমন হয়ে গেছে যে আমরা এটা ছাড়া চিন্তা করতে পারি না, কিন্তু আগে তো সব বাচ্চারাই বড় হতো এটা ছাড়া। তো আমরা বাবা মারা আর একটু কনসাস হই, বাচ্চাদেরকে একটু টাইম দেই, অন্যভাবে সময় দেই, কিন্তু স্ক্রিনটা একটু কম দেই, হয়তো আমাদের বাচ্চাগুলো আরো এটা ভালো। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের আমাদের অ্যাডভাইস হবে 2 বছরের আগে নো স্ক্রিন। 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাকে আপনার খাওয়ানোর জন্য হোক, ঘুম পাড়ানোর জন্য হোক, বা কোনো কারণে ব্যস্ত রাখার জন্য, অনেক মা কাজে ব্যস্ত থাকে তখন বাচ্চাকে ব্যস্ত রাখার জন্য ওনারা স্ক্রিন দিয়ে দেয়। 2 বছর বয়স পর্যন্ত কোনোভাবে বাচ্চাকে কোনো ট্যাব, মোবাইল বা কোনো স্ক্রিন দেওয়া যাবে না। দুই আস্তে আস্তে যখন বাচ্চা ডেভেলপ করবে তারপরে একসময় সময় প্রয়োজনে হয়তো স্ক্রিন দিতে হবে। আর 2 বছর বয়স পর্যন্ত বাচ্চার জন্য স্ক্রিন কোনোভাবেই দেওয়া যাবে না। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এটা আসলে ইয়ে হচ্ছে না, বেশিরভাগ বাচ্চাই স্ক্রিনের প্রতি খুব বেশি আসক্ত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বাবা মাদের আসলে আর একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এটাতে যে কমপ্লিকেশন গুলো আমরা ফেস করছি পরবর্তীতে গিয়ে এটা আরো হয়তো সিভিয়ার আকার ধারণ করতে পারে। সেজন্য এখন থেকে সাবধান হওয়া খুবই জরুরি। অসংখ্য ধন্যবাদ আপনার এই গাইডেন্সটার জন্য। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আলোচনার। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আর কোনো জেনারেল অ্যাডভাইস দিতে চান আপনি বলতে পারেন। জেনারেল অ্যাডভাইস বলতে আমরা যেটা সবচেয়ে বেশি ফেস করি যে আমাদের দেশে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা আসলে খুব একটা ফলো করা হচ্ছে না, এটা যথেষ্ট ফেইল্ড হচ্ছে। সো আমি বাবাদেরকে বলবো মাদেরকে যেন উৎসাহিত করেন, মারা যেন 6 মাস পর্যন্ত শুধুই বুকের দুধ এবং শুধুই বুকের দুধ, এক ফোঁটা পানিও না, আহ, খাওয়ান, এবং সেটা আলটিমেটলি 2 বছর পর্যন্ত কন্টিনিউ করবেন, তখন অন্যান্য খাবারের সাথে বুকের দুধ খাওয়াবেন। আরেকটা ব্যাপার হচ্ছে ভ্যাকসিনেশন। করোনার কারণে ভ্যাকসিনেশনে আমরা যথেষ্ট পিছিয়ে গেছি। এক্ষেত্রে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, আপনি জানেন যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 4, যেটা শিশু মৃত্যুর হার হ্রাসের জন্য আমরা পুরস্কার পেয়েছিলাম, সেটা যদি ভ্যাকসিনেশনটা ফেল করে আলটিমেটলি শিশু মৃত্যুর হার অনেক বেড়ে যাবে। এবং WHO আশঙ্কা করছে যে ভ্যাকসিনেশন যদি ফেল হতে থাকে তাহলে আমরা একটা বিরাট অংশের শিশু হারাবো নিউমোনিয়া এবং অন্যান্য রোগে। তো ভ্যাকসিন গুলো যেন নিয়মিত দেন, এবং কোনো কারণে যদি আপনি যেটা বললেন যে ভ্যাকসিন সময় মতো দিতে না পারে, পরবর্তীতে গিয়ে যেন অবশ্যই ভ্যাকসিনটা দিয়ে নেন। এমন না যে আমি ভ্যাকসিন মিস করেছি তার মানে আমি আর ভ্যাকসিনটা দিতে পারবো না, ব্যাপারটা এমন না। অবশ্যই যেন ভ্যাকসিনটা দিয়ে নেন। এবং 3 নম্বর যেটা, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাস্ক ব্যবহার করা বাচ্চাদের এবং বাবা মা সবার মাস্ক যেন ব্যবহার করে। এই এই 3টা অ্যাডভাইস আমার কাছে মানে মনে হয় যে দেয়াটা সমাজে দেয়াটা খুবই জরুরি, কারণ অসংখ্য এগুলো আমরা খুব ফেস করছি। অসংখ্য ধন্যবাদ আপনার অ্যাডভাইসগুলোর জন্য। আমি আশা করব যারাই আমাদের সাথে দেখছেন আপনারা আসলে উপকৃত পেয়েছেন, উপকার পেয়েছেন, কারণ আপনি অনেক প্রত্যেকটা এইজের বাচ্চার জন্য, ডিফারেন্ট সিচুয়েশনের জন্য আপনি খুব সুন্দর করে, বাবা মা যারাই আছেন তারা আসলে এখান থেকে ইনফরমেশন পেয়ে আশা করি তারা তাদের জীবনে কাজে লাগাতে পারবেন, বাচ্চার সুস্থতার জন্য কাজে লাগাতে পারবেন। তো ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার জানাতে চাই আপনার সময়ের জন্য, এবং আপনাকে এত সুন্দর গুছিয়ে আমাদেরকে প্রেজেন্ট করার জন্য গাইডলাইনগুলো, যাতে আমাদের বাচ্চারা ভালো থাকতে পারে। আর দর্শক যারা দেখছেন আমাদের সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ ধন্যবাদ। থাকুন। ধন্যবাদ আপনাকে, আমাদের দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগের সাথে আমাদের কথাগুলো শোনার জন্য। এবং আমি খুবই নিজেকে সাকসেসফুল মনে করব যদি আমার অ্যাডভাইস গুলো আপনারা মনে রাখেন এবং পালন করেন ঠিক মতো। এটা আসলে খুবই দরকারি। আশা করব আপনারা এটা মেনটেন করবেন। ধন্যবাদ। জি, আপনি লাস্টে কথাটা বললেন ওটার সাথে আমি একটু অ্যাড না করে পারছি না, যে আমরা আসলে এই
পুরো জিনিসটাই করছি এটার জন্য যাতে একজনও যদি উপকৃত হয়, আমরা মনে করবো আমাদের এই এফোর্টটা সাকসেসফুল হচ্ছে। আপনারা আপনাদের জায়গা থেকে কষ্ট করছেন, আমরা আমাদের জায়গা থেকে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। আমরা চাই যে আসলেই যেন মানুষ উপকৃত হয়। সো আমরা অ্যাকচুয়ালি আশা করবো যে আপনারা সবাই এখান থেকে উপকৃত হবেন, এবং প্রয়োজন হলে আপনি আর কারোর সাথে শেয়ার করুন যাতে সেও উপকৃত হতে পারে। আমরা সবাই মিলে চলুন, ভালো থাকি, সুস্থ থাকি।